আর এই জঙ্গি হামলায় দিল্লি রক্তাক্ত, দোষীদের রেয়াত নয়, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। জঙ্গি ষড়যন্ত্রের শিকার খুঁজে শাস্তির হুঁশিয়ারি মোদীর। बहुत भारी मन से आया हूं। कल शाम दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है। मैं पीड़ित परिवारों का दुख समझता हूं। आज पूरा देश उनके साथ खड़ा है। मैं कल रात भर इस घटना की जांच में जुटी सभी एजेंसियों के साथ, सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था, विचार विमर्श चलता था, जानकारियों के तार जोड़े जा रहे थे। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। All those responsible will be brought to justice. দেশের রাজধানীতে জঙ্গি হামলা, নিরাপত্তা নিয়ে কংগ্রেসের প্রশ্ন, জবাব দিতে হবে কেন্দ্রকে, তোপ কংগ্রেসের। खैर प्रधानमंत्री तो भूटान चले गए, लेकिन जो चिंता और भय का माहौल पूरे देश में उपज रहा है, देश के मन में बहुत सवाल हैं। उन सवालों के जवाब जब तक नहीं मिल जाते, अब ये ब्लास्ट क्या था, किसने कराया, एक्चुअली क्या है, ये जब तक सरकार ये हमें नहीं बताती तब तक इस पर कोई टिप्पणी करना वाजिब नहीं होगा। बहरहाल एक भय का माहौल है, देश की राजधानी में है। देश की राजधानी में यूं इस तरह से ब्लास्ट होना अपने आप में बहुत सवालों को जन्म देता। দিল্লিতে বিস্ফোরণ প্রশ্নে নিরাপত্তা, দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আদালতের নজরদারিতে সিটের দাবি অভিষেকের। দিল্লির আইন শৃঙ্খলার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, সেখানে কিভাবে নিরাপত্তার ত্রুটি, প্রশ্ন অভিষেকের। ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের প্রসঙ্গ টেনেও খোঁচা। যারা দায়িত্বে রয়েছেন, দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রকের অন্তর্ভুক্ত, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের গৃহমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে ভারতবর্ষ। কিন্তু আমরা আস্থা পাবো কোত্থেকে? পার্টির পক্ষ থেকে আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা ইস্তফা চাই, তার আমরা রেজিগনেশন চাই। দেশের গুরুত্বপূর্ণ যিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নির্বাচন নিয়ে ব্যস্ত, সেখানে কোথাও না কোথাও আমাদের দেশের প্রতিরক্ষা, আমাদের দেশের বর্ডার, আমাদের দেশের অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ হয়েছে। আর বিরোধীদের পাল্টা নিশানা বিজেপির। যখন ইউপিএ সরকারের অংশ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং তার আগে কংগ্রেস নেত্রী হিসেবে তিনি কেন্দ্রের মন্ত্রীও ছিলেন, তখন ভারতবর্ষে কতবার বোম বিস্ফোরণ হতো তার হিসেবটা একবার আছে? যদি সেই সময়কার বোম বিস্ফোরণের হিসেব এবং তাতে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা ধরতে হয়, তাহলে তো প্রতি মাসে একটা করে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষে তৈরি করতে হতো, এত বোম বিস্ফোরণ হতো। তার সরকারের কোনো একজনের কি এই নৈতিক অধিকার হয় বা নৈতিক অধিকার আছে এই ব্যাপারে প্রশ্ন তোলার? রক্তাক্ত রাজধানী আর দিল্লি বিস্ফোরণে প্রশ্ন উঠছে পাক যোগ নিয়ে। কেন এই প্রশ্ন উঠছে কারণ জঙ্গি নেতা রউফ আসগরের একটি অডিও টেপ যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। দিল্লিতে অস্ত্র পাঠানো হয়েছে দাবি রউফের। ভারতকে হুঁশিয়ারি মাসুদ আজহারের ভাই রউফের। প্রতিরক্ষা খাতে বিনিয়োগে লাভ নেই বলেও হুমকি। ভারতে নাশকতার হুমকি রউফ আসগরের। मोहन ये हुआ है।
यहाँ पर करेंगे। আমার সহকর্মী অতনু রয়েছে, আরো ডিটেল অতনুর কাছ থেকে জানবো। অতনু, প্রত্যেকটা আপডেট আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। এই যে রৌফের এই অডিও টেপ, তাহলে কি কোথাও গিয়ে সিঁদুরের বদলা দিল্লিতে এই আত্মঘাতী বিস্ফোরণ? যদি এই অডিও টেপকে সত্যি বলে প্রমাণিত হয় তাহলে একদিক থেকে দেখতে গেলে সেটা বলতেই হবে যে অপারেশন সিঁদুরের বদলা হিসেবে এটাকে দেখছে জৈশে মোহাম্মদ। কারণ জৈশে মোহাম্মদের খাতায় কলমে কমান্ডার ইন চিফ যদি হাফিজ সাইদ হয়ে থাকে, তাহলে পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন হাফিজ সাইদের ভাই এই রউফ আজকার মাস্টার মাইন্ড সবকিছুর। মানে আমি যদি কান্দাহার বিমান হাইজ্যাক থেকে শুরু করি, পরবর্তীকালে পাঠানকোট, পুলওয়ামা, প্রত্যেকটা ঘটনা, এমনকি দিল্লির পার্লামেন্টে যে হামলা হয়েছিল তারও মাস্টার মাইন্ড এই রউফ আজকারের একটি ভিডিও বার্তা, অডিও বার্তা সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যদিও এটা রউফ আজকারের কিনা তা প্রমাণিত নয়, তার কারণ এর আগে অপারেশন সিঁদুরে মনে করা হয়েছিল রউফ আজকার মারা গিয়েছে, নিহত হয়েছে, কিন্তু তারপরে রউফ আজকারের নাম হয়তো কেউ এই অডিও ক্লিপ বাজারে ছড়াচ্ছে, বা এটা হতে পারে রউফ আজকার বেঁচে আছে এবং সেই অডিও ক্লিপ ছড়াচ্ছে। কি বলছিল অডিও ক্লিপটা, যেখানে বলা হচ্ছে প্রতিরক্ষা খাতে যতই খরচ করে নিক না কেন ভারত, তারা তাদের মতো অস্ত্র কিনে ফেলেছে এবং তারা সেই অস্ত্র দিল্লির পথে চালান করে দিয়েছে বা পাচার করে দিয়েছে, দিল্লির পথে পৌঁছে যাচ্ছে তাদের সেই অস্ত্র। যা দেখে অনেকেরই মনে হচ্ছে, অন্তত প্রতিরক্ষা বিশেষজ্ঞ যারা, তারা মনে করছে যে হয়তো এই অডিও ক্লিপের সঙ্গে কোনো লিঙ্ক থেকে থাকলেও থাকতে পারে গতকালের দিল্লির বিস্ফোরণের গায়ের পিছনে তাহলে জৈশে মোহাম্মদ আছে, সেটা প্রমাণ হয়ে যাবে প্রথমত। দ্বিতীয়ত এটাও তাহলে ঠিক হয়ে যাবে যে জৈশে মোহাম্মদের একের পর এক জঙ্গি ঘাঁটিগুলো যেভাবে অপারেশন সিঁদুরে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল, তারই বদলা হিসেবে তাহলে জৈশে মোহাম্মদ এই অপারেশন করছে না। তো যদিও গতকালের এই ব্লাস্টের দায় এখনো জৈশে মোহাম্মদ সরাসরি নেয়নি, কিন্তু কোথাও যেন যোগাযোগ বা যোগসূত্র অনেকটাই স্পষ্ট হয়ে যাচ্ছে। বেশ অতনু। আর দিল্লিতে জঙ্গি হামলা কোথায় হলো? লাল কেল্লার কাছে i-20 গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ। আর এই গাড়িটি বারবার হাত বদল হয়ে এসে পৌঁছয় উমর নবীর কাছে। সোমবার বদরপুর বর্ডার হয়ে ওল্ড দিল্লিতে গাড়িটা ঢোকে, তারপর লাল কেল্লার কাছে ট্রাফিক সিগন্যালেই বিস্ফোরণ। রাজধানীর বুকে আতঙ্কের সন্ধে, লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ, রক্তাক্ত রাজপথ, দুমড়ে মুচড়ে যায় একের পর এক গাড়ি, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দেহের টুকরো। এই সেই গাড়ি হুন্ডাই i-20, এতে আত্মঘাতী বিস্ফোরণ যা প্রাণ কাড়ল বহু মানুষের। হুন্ডাই i-20-তে বসে থাকা এই ব্যক্তিকে দেখুন, এই সেই আত্মঘাতী জঙ্গি যে হামলা চালায় লালকেল্লার কাছে। বিস্ফোরণের সময় গাড়িতে কি আর কেউ ছিল খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এই গাড়ি বারবার মালিকানা বদল হয়েছে। এই i-20 গাড়ির প্রথম মালিক মোহাম্মদ সালমান, তিনি গাড়িটি বিক্রি করেন হরিয়ানার ফরিদাবাদের একটি এজেন্সিকে। এই সেই এজেন্সির অফিসের সামনে সারি দিয়ে গাড়ি, কিন্তু অফিস অধিকাংশ দিনই নাকি বন্ধ থাকে। ফরিদাবাদের এজেন্সি গাড়িটি বিক্রি করে নাদিমকে, নাদিমের কাছ থেকে যায় আমির রশিদের কাছে, সব শেষে উমর নবী। এই উমর নবী দিল্লির হামলায় আত্মঘাতী জঙ্গি। গাড়িটির এই বারবার হাত বদল কি তাহলে তদন্তকারীদের চোখে ধুলো দেওয়ার জন্য? এটাও কি তবে নাশকতার প্ল্যানিং এরই অংশ? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা। তদন্তে তারা জানতে পেরেছেন দিল্লি হরিয়ানার মাঝে বদরপুর বর্ডার, এই বদরপুর হয়েই গাড়িটি দিল্লিতে ঢোকে, আউটার রিং রোড হয়ে পৌঁছয় ওল্ড দিল্লি। লালকেল্লার কাছে একটি পার্কিং লটে প্রায় 3 ঘন্টা গাড়িটি দাঁড়িয়ে থাকে। এক মুহূর্তের জন্য গাড়ি থেকে বেরোতে দেখা যায়নি উমর নবীকে। কেন গাড়ি থেকে বেরোলো না উমর? সে কি কারো জন্য অপেক্ষা করছিল? উত্তর খুঁজছেন গোয়েন্দারা। 3 ঘন্টা পর গাড়িটি এগোতে থাকে, লালকেল্লার কাছে সিগন্যালে ধীরে ধীরে দাঁড়ায়, তারপরেই বিস্ফোরণ। নিউজ 18 বাংলা।